ফেলো করি মাখো তেল, অর্থাৎ পকেটে যদি টাকা থাকে তাহলে সব রকম সুযোগ সুবিধা মিলতে পারে। এর ব্যতিক্রম নয় জেলও। গরাদের ওপারে বন্দি তো কি হয়েছে, টাকা দিলে সেখানেও পূরণ হয় যাবতীয় চাহিদা। আগেও এবিপি আনন্দে সম্প্রচারিত হয়েছে টাকার বিনিময়ে জেলের ভিতরে কিভাবে মোবাইল ফোনের সিম থেকে নেশার সামগ্রী চালান করা হচ্ছে। সম্প্রতি এই বিষয়টি আরও প্রকট হয়ে সামনে এলো কোচবিহারে, যেখানে জেলের ভেতর মদ ও গাঁজা ঢোকা বন্ধ করায় বন্দীদের একাংশ অনশন পর্যন্ত শুরু করে বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত 20 তারিখ অর্থাৎ শনিবার থেকে। সেদিন বন্দীদের একাংশ অনশন শুরু করে। তারা অভিযোগ করে নতুন জেল সুপার রাজীব রঞ্জন কয়েদিদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। কিন্তু জেল সুপারের দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জেলে নেশার সামগ্রী ঢোকা বন্ধ করে দিয়েছেন বলেই বন্দীদের এত রাগ। আপনার কড়াকড়ি বন্ধ করে দিই। আমি যদি বলি তোমার টাকা ঢুকছে ঢুকুক, তোমার গাঁজা ঢুকছে ঢুকুক, ঠিক আছে, আমার এগেইনস্টে কোনো সমস্যা থাকবে না লোকের। এই প্রবলেম আমার জলপাইগুড়িতেও ছিল, এই প্রবলেম আমার এখানেও আছে। সূত্রের খবর, সাবানের প্যাকেট, বিস্কুটের প্যাকেটে করে জেলের বন্দীদের কাছে গাঁজা চালান করা হতো। এমনকি বাড়ি থেকে খাবার দেওয়ার নাম করেও অনেক সময় সিল্ক প্যাকে গাঁজা পাঠানো হতো বলে সূত্রের খবর। মে মাসে দায়িত্ব নেওয়ার পরই জেল সুপার রাজীব রঞ্জন এসব বন্ধ করে দিয়েছেন। এমনকি বাড়ি থেকে সিল প্যাকে খাবার এলে তাও খুলে পরীক্ষার পর ভেতরে নিয়ে যেতে দেওয়া হচ্ছে। এতেই নাকি বন্দীদের পোষা। অনশনের খবর পেয়ে রবিবার কোচবিহারে 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেল পরিদর্শক কমিটির সদস্য খোকন মিয়া বন্দীদের সঙ্গে দেখা করতে যান। তবে জেল থেকে বেরিয়ে তিনি শুধু জানান একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গিয়েছে। একটা সামান্য ঘটনা ঘটেছে, যে ঘটনাকে আমি জেলার এবং জেল সুপারকে নিয়ে আমি কয়েদিদের সঙ্গে সুন্দর করে কথা বললাম। ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে তারা একবেলা খাননি। অনেকে বলছেন এগুলি কি তাহলে স্রেফ নামেই সংশোধনাগার, নাকি সংশোধনের নামে সেখানে আরো অন্ধকারে তলিয়ে যাচ্ছেন বন্দীরা? সৎ পথে ফেরার বদলে হয়ে উঠছেন আরো বেপরোয়া। প্রশ্নটা উস্কে দিয়েছে 1 সপ্তাহ আগে বীরভূমের একটি ঘটনা। 7 সকালে সিউড়ি জেল ভেঙে পালানোর চেষ্টা করে দুবরাজপুরে এসআই খুনে অভিযুক্ত সহ কয়েকজন কয়েদি। কারারক্ষীদের দাবি, সকালে বন্দীদের মাথা গোনার সময় পরিকল্পনা মাফিক কয়েকজন বন্দী অন্য বন্দীদের মধ্যে গোলমাল বাঁধিয়ে দেয়। সেই সুযোগে বাকিরা জেলের দরজা খুলে পালানোর চেষ্টা করে। কারারক্ষীদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়, কিন্তু বারবার এই ধরনের ঘটনাই কারাকর্তাদের উদ্বেগ বাড়াচ্ছে। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, কোনো দেশের জেলের মধ্যে থেকেই সেই দেশকে সঠিকভাবে বোঝা যায়। জেলের ভেতর থেকে সমাজকে বোঝা দূরে থাক, আজকের পৃথিবীতে জেলের ভেতর থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে সমাজে অপরাধের মানচিত্র। একদিন নয়, প্রতিদিন। খর্দায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন এক ব্যবসায়ী। অভিযোগ, জেলের মধ্যে থেকেই এক দুষ্কৃতী তার কাছে টাকা চেয়ে হুমকি দেয়, না পেয়েই এই হামলা। তবে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। জেল থেকে হুমকি দেওয়ার ঘটনা এর আগেও বহুবার আপনাদের সামনে আমরা হাজির করেছি। অতীতেও বন্দীদের সেল থেকে বহুবার উদ্ধার হয়েছে অসংখ্য মোবাইল ফোন, সিম কার্ড, নেশার জিনিস। তাহলে কি জেলগুলো আদতে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় রাজ্যের 4 প্রান্তে প্রকাশ্যে গুলি চলেছে। আমরা সেদিকেও নজর রাখবো, কিন্তু তার আগে দেখব ঠিক কি ঘটেছে খর্দায়। গরাদের পেছন থেকে ফোন, প্রথমে তোলা দাবি, তারপর খুনের হুমকি, রাত্রি কাটতে না কাটতেই গুলি। এমনই অভিযোগে তোলপাড় উত্তর 24 পরগনার খর্দা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী, গণপিটুনিতে মৃত্যু এক দুষ্কৃতীর। বুধবার রাতে রোজকার মতোই কাজ সেরে বাড়ি ফিরছিলেন পেশায় পরিবহন ব্যবসায়ী হেমন্ত মণ্ডল। আচমকায় খর্দার দক্ষিণ পল্লীর কাছে তার পথ আটকায় একটি বাইক। কিছু বুঝে ওঠার আগেই বাইকে বসে থাকা 3 দুষ্কৃতীর মধ্যে একজন রিভলভার বের করে ব্যবসায়ীকে গুলি করে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি, বেঁচে যান ব্যবসায়ী। গতকাল রাত 9:30 নাগাদ, যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হেমন্ত মণ্ডল পরিবহনের ব্যবসা করেন, বাস রয়েছে। গতকাল রাত্রিবেলায় দক্ষিণপল্লীর এই জায়গা থেকেই তিনি কিন্তু আসছিলেন। আচমকাই তাকে লক্ষ্য করে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। একটা বাইকে 3 জন দুষ্কৃতী ছিল। আতঙ্কিত ব্যবসায়ীর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। লোকজন আসতে দেখে বাইক থেকে নেমে চম্পট দেয় 2 দুষ্কৃতী। তৃতীয় জন বাইক নিয়ে পালানোর আগেই তাকে ধরে ফেলেন বাসিন্দারা। চলে গণপিটুনি। গণপিটুনিতে জখম দুষ্কৃতীর বৃহস্পতিবার সকালে হাসপাতালে মৃত্যু হয়। বাইক ছাড়াও তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু কি কারণে দুষ্কৃতীরা টার্গেট করলো এই ব্যবসায়ীকে? ব্যবসায়ীর দাবি, দিন 3 আগে তাকে ফোন করে এক ব্যক্তি বলে, দমদম জেল থেকে অমিত বলছি, টাকা দে, না হলে সোদপুর করে দেব। প্রসঙ্গত কদিন আগেই সোদপুরে প্ল্যাটফর্মের ওপরে এক ব্যক্তিকে গুলি করে দুষ্কৃতীরা। তদন্তকারীদের অনুমান, সেই হামলার প্রসঙ্গ টেনেই হুমকি দিয়েছে ওই দুষ্কৃতী। এদিকে এভাবে জেল থেকে হুমকি ফোন আসায় বেজায় আতঙ্কে ব্যবসায়ী।
অমিত যে সোদপুর থাকে, কদিন আগে আন্দিদাকে গুলি চালালো, সোদপুর একটা আন্দি বলে ছেলেকে। এটাও আমি বলেছি যে আন্দিকে গুলি করেছি, বেঁচে গেছে, এবার তুই তো বাঁচবি না, তোকে তো গুলি করবোই আমি জেলে আছি বলে কি বেঁচে যাবি তুই? আমার ছেলেরা সব ঘুরছে তোরে মারার জন্য। জেল থেকে অমিত বলে একটা ছেলে মানে তোলাবাজ, ওকে ফোন করে ধমকি দেয় যে আমি একজনকে এর মধ্যে মেরেছি, এবার তোর পালা। অমিত নামের ওই দুষ্কৃতী যে দীর্ঘদিন ধরে দমদম সংশোধনাগারে বন্দী তা জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোদপুর এলাকায় একটা খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতী অমিত, যে এখন এই দমদম সংশোধনাগারে রয়েছে, সে দফায় দফায় হেমন্ত মণ্ডলকে ফোন করে এবং তার কাছ থেকে টাকা দাবি করে। তবে ফোনটি অমিতই করেছে নাকি তার নাম নিয়ে অন্য কেউ, সে বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বাসিন্দাদের প্রশ্ন, দুষ্কৃতীকে বন্দী করে রেখে আর লাভ কি যদি গারদে বসে ত্রাস চালিয়ে যেতে পারে সে? সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করব। জয়ন্ত, তুমি ক্রিমিনাল লয়ার, ক্রিমিনাল ল প্র্যাকটিস করো এবং বহু ক্ষেত্রে অভিযুক্তদের হয়ে মামলা করো। লোকে বলে যে জেল একটা অভিনব নিউ মার্কেট, যেখানে পয়সা দিলে বাঘের দুধ অবধি পাওয়া যায়। গোটা দেশের একাধিক জেল, কেন বলবো সংশোধনাগারে, যাকে আমরা কোট অ্যান্ড কোট সংশোধনাগারে বলে থাকি, সেখানে দেখা যাচ্ছে যে জেলের ভেতর থেকে ফেসবুক আপডেট নিয়মিত করা হচ্ছে, হোয়াটসঅ্যাপে ছবি এবং মেসেজ চালাচালি করা হচ্ছেটা কি? না, প্রথম কথা বলি, এই সংশোধনাগারগুলিতে দুরকম মানুষের জন্য দুরকম ব্যবস্থা। একদল যারা অত্যন্ত সাধারণ মানুষ, সত্যি সত্যি হয়তো অপরাধ অনিচ্ছায় বা ইচ্ছায় করে ফেলেও তারা হয়তো সংশোধনাগারে আসেন, তাদের হয়তো সেরকম টাকা পয়সার জোর নেই, তাদের জন্য একরকম জীবন। আর এক রকমের মানুষ আছেন, এটা অবশ্যই এটা কোনো অভিনব ব্যাপার নয়, সারা দেশেই এই, শুধু পশ্চিমবাংলার কথাই বা কেন বলবো, তাদের জন্য কিন্তু জেল হলো একটি বিশ্রামাগার। হয়তো দেখা যাবে দুদলের রেশারেশি, একদল আর একদলকে খুঁজছে, তাই হয়তো সে পুলিশের হাতে ধরা দিল। না হলে আমি বিশ্বাস করি পুলিশ হয়তো তাদের ধরতেও পারতো না। তারা চেয়েছিল, তাই তারা সংশোধনাগারে এসেছিল বিশ্রাম নিতে, কিন্তু বিশ্রাম নিতে তুমি বলছো যে অ্যান্টি গ্যাং এর কাছে খুন হয়ে যেতে পারে, সেই জন্য এখানে সেফ কাস্টাডি, এটা একেবারে সেফ কাস্টাডিতে রয়েছে, জেলে সেফ কাস্টাডিতে তারা থাকে এবং সেখান থেকে তো তাদের অপারেট করতে হবে। আমি অন্য অনেক রাজ্যের মামলা করতে গিয়ে দেখেছি, তারা কিন্তু বাইরে বেরিয়ে এসে যে যখন তারা কোর্টে আসে, কোর্ট থেকে বসে তারা কিন্তু অপারেট করছে। আর এখানে আমাদের প্রচুর এরকম আমরা উদাহরণ পাই যেখানে সংশোধনাগার থেকে তাদের অপারেট করতে হয়। না হলে দেখো কতগুলি ব্যাপার আছে। এক, দীর্ঘস্থায়ী মামলা, কে চালাবে, কে টাকা দেবে, সংসার চলবে কি করে, কে টাকা দেবে। তার চাইতে বড় কথা, এখন কিন্তু অপরাধ আর শুধু অপরাধ নয়, এখন অপরাধ একটা কর্পোরেট হাউসের মতো, একটা কর্পোরেট জগৎ। আজকাল অপরাধ জগতে যেসব অল্প বয়সী ছেলেরা আসছে, আর আসার সঙ্গে সঙ্গে তারা পেয়ে যাচ্ছে অতি আধুনিক মোটর বাইক, অতি আধুনিক গাড়ি আর অতি আধুনিক গান। তারা পিস্তল বা বন্দুক বলে না, তারা বলে গান। এবং তাদের এক একজনের চেহারা, তাদের এতই সুন্দর চেহারা হয়, অনেক নায়ক কিন্তু পিছিয়ে যাবে তাদের কাছে। অর্থাৎ এটা একটা কর্পোরেট হাউস, কর্পোরেট জগৎ, যেটাকে আমরা ঘৃণার সঙ্গে বলছি, যেটা অপরাধ জগৎ, সংশোধনাগারে ঠেলে দাও, তা কিন্তু নয়। আজকাল কর্পোরেট জগতের মতোই এই একটা জগৎ শুরু হয়েছে, যারা কর্পোরেট জগতের সঙ্গে যোগাযোগ রেখেই চলে। কাজেই এটাও জেনে রাখা ভালো, যবে থেকে মোবাইল এসেছে আমাদের দেশে, তবে থেকেই কিন্তু মোবাইল সংশোধনাগারে রয়েছে। এটা আজকের ব্যাপার নয়, মানে অভিনব কোনো ব্যাপার নয়। ঠিকই, গত ধরো 10টা রেডে অন্তত এবিপি আনন্দের ক্যামেরায় যে ফুটেজ এসেছে, প্রত্যেকটা ফোন স্মার্টফোন, অত্যাধুনিক মডেল এবং অত্যাধুনিক তার ব্যবহার। এটাও তোমাকে জানিয়ে রাখি, পুলিশ ওই ফোনগুলি সিজ করতে পেরেছে তার কারণ ওরা চেয়েছে এগুলি সিজ হোক। তার কারণ এই নাম্বার হয়তো কোনোভাবে পুলিশের কাছে বা বিরোধী পক্ষের কাছে চলে গেছে, তাই ওই নাম্বার ওরা তুলে দিয়েছে। যাদের কাছ থেকে ফোন পাওয়া গেছে দেখো, তারা এখনো স্মার্টফোনই ব্যবহার করছে অন্য কোনো নাম্বারে। এবং তুমি যখন কাজ করছো এখানে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ করছো না, তারা হয়তো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ করছে। আজকে পুলিশ সিজ করেছে 8-10টা ঘটনা, এটা পুলিশের কৃতিত্বে নয়, এটা তারা চেয়েছে সিজ করতে দিতে, তাই তারা সিজ করতে পেরেছে, নাহলে কিন্তু সম্ভব ছিল না। আর এই অপরাধ জগৎ যেটা চলছে, মোবাইল ফোন, শুধু পুলিশে যে মোবাইল ফোনের সুবিধা নিয়ে থাকে ট্র্যাক করবার জন্য অপরাধীকে, তা নয়, অপরাধীরা আরো দ্রুত এগোয়, তাদের মাথা আরো দ্রুত চলে, তারা চায়, তাই ওই মোবাইল ফোনগুলি সিজ হয়েছে। একেবারে যার ছবিতে মুক্তধারায় আমরা প্রায় বাস্তব জেলের একটা ছবি প্রথম দেখতে পাই। শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমার সঙ্গে স্টুডিওতে আছে, শিবুর কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত দেখাবো জয়ন্ত যেটা বলছিল যে কিভাবে একেবারে সিম কার্ড, অত্যাধুনিক মোবাইল, নেশার জিনিস সবকিছু হাতের কাছে পৌঁছে যায় গরাদের অন্তরালে। দেখুন, এক হামলার সঙ্গে জড়িয়ে আর এক হামলার নাম।
অভিযোগ, খড়দার ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয় কয়েকদিন আগে সোদপুরে গুলি চালানোর প্রসঙ্গ টেনে। গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। বৃহস্পতিবার সোদপুরে তার খোঁজে যায় এবিপি আনন্দ। গুলিবিদ্ধ ব্যক্তি এলাকায় না থাকলেও ইতিমধ্যেই তার উপরে হওয়া হামলার সঙ্গে খড়দায় ব্যবসায়ীর উপরে হামলার যোগ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে সত্যি দমদম সংশোধনাগারে বন্দি দুষ্কৃতী অমিত ব্যবসায়ীকে ফোন করেছিল কিনা। যদিও অনেকের মতে এমনটা হওয়া মোটেও অসম্ভব নয়, কারণ মোবাইল ফোন হোক বা সিম কার্ড, অভিযোগ করি ফেললেই সংশোধনাগারের অন্দরে মিলে যায় সবকিছু। বাজারে চলতি কোনো ফোন চায়, বাজার দর থেকে 1,5-2 হাজার বেশি দিলেই হাতে ফোন। 150 থেকে 200 টাকা খরচ করলেই মিলে যাবে সিম কার্ড। ভিডিও কলিং থেকে চ্যাট, ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, কোনো কিছুতেই বাধা নেই, এমনটাই অভিযোগ। রিচার্জেরও ব্যবস্থা রয়েছে, তবে সেটা ব্যবস্থা কম, কৌশল বেশি। অল্প দিনের জন্য কেউ সংশোধনাগারে এসেছে, বাড়িতে কথা বলার জন্য মনটা ছটফট করছে, সে ব্যবস্থাও আছে। পুরনো বাসিন্দারা এগিয়ে দেবে মোবাইল ফোন, বদলে বাড়িতে বলে দিতে হবে ওই নম্বরে রিচার্জ করিয়ে দেওয়ার জন্য। কখনো 500, কখনো 1000। অভিযোগ, এভাবেই নাকি চলে দেওয়া নেওয়া। যদি আমি একটা মোবাইল ফোন নিতে চাই, সেই মোবাইল ফোনের জন্য আমাকে কত টাকা বেশি দিতে হবে? যেরকম নর্মাল আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালার ফোন যে মার্কেটে 1,500 টাকা 2,000 টাকা দাম আছে, ও এক্সট্রা 1,500 3,500 টাকাতে আপনি পেয়ে যাবেন ভিতরে। ওই একটা সিম কার্ডে 300 টাকা 400 টাকা এর উপর ডিপেন্ড করে। এটা কি ডিমান্ডের উপরে? ডিমান্ডের উপর ডিপেন্ড করে। अभी बात कराते हैं पांडे जी, अर्जेंट मिलना चाहते हैं। हेलो। শুধু কি ফোন? অভিযোগ, টাকা ছড়ালে অভাব নেই নেশার সরঞ্জামেরও। দ্বিগুণ টাকায় মদ, সিগারেট, এমনকি মিলতে পারে গাঁজাও। টাকা দিলেই মিলে যাচ্ছে মোবাইল ফোন থেকে সিম কার্ড। অভিযোগ, এই চক্রে জড়িত পদস্থ আধিকারিক থেকে জেলের নিচুতলার কর্মীরাও। নিয়মমাফিক তল্লাশি চলে বটে, তবে তাতে কাজের কাজ কিছুই হয় না বলে অভিযোগ। কারণ সূত্রের দাবি, অনেক সময় তল্লাশির আগেই খবর চলে আসে সংশোধনাগারের সেলে। সেই মতো সিম অন্য জায়গায় লুকিয়েও রাখা যেতে পারে। আবার অনেক সময় মাসোহারার বিনিময়ে সিম দেখেও না দেখা করে কারারক্ষীদের একাংশ। আর এভাবেই দিনের পর দিন সংশোধনাগারে থেকেও বাইরের সঙ্গে দিব্য যোগাযোগ চলে। প্রকাশ সিনহা ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। শিবু, নিঃসন্দেহে মুক্তধারার পেছনে দীর্ঘদিনের একটা রেকি ছিল, কিন্তু এই যে শোষণের একটা মানে ভেতরের ছবিও আছে। সংশোধনাগারের ভেতরে অর্থবান অভিযুক্ত বা অর্থবান অপরাধী ছাড়া তো এই অ্যাক্সেস কারণ নেই, এই সুবিধাগুলো কেউ পাচ্ছে না। কারারক্ষীদের একাংশের মদতে এক শ্রেণীর বন্দী কার্যত আরেক শ্রেণীর সঙ্গে একটা অসাম্য তৈরি হচ্ছে প্রতিদিন। কি মনে হয় তোমার? দেখো, আমরা যখন এই মুক্তধারা করতে গেছিলাম তখন অনেক ধরনের গল্প শুনেছিলাম লোকেদের কাছ থেকে। সেটা কতটা সত্যতা আমি জানি না, কিন্তু যা শুনে যেটা গল্প তৈরি হয়েছিল সেটা হচ্ছে একদম জয়ন্তর মতেই আর কি, যে সব কিছু পাওয়া যায় ওখানে। একটা আমদানি ঘর বলে একটা ঘর আছে, যেটা আমরা সিনেমাতে ব্যবহার করেছি। ওই আমদানি ঘরে মানে তুমি কোর্টে যখন তোমার সাজা হচ্ছে তখনই কিন্তু আমদানি ঘরে খবর চলে যায় যে এই লোকটা আজকে যাচ্ছে, তার পুরো ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু, এবং সেটাকে ওরা বলে ধুর কাটিং। আজকে কাটিং হবে, মুরগিকে কাটা হবে, তো আগের থেকে পুরো সেটিং করা থাকে। তার মানে যদি সেই লোকটা থাকে, তার পেছনে একটা লোক বসে থাকবে, তার সামনে একটা লোক বসে থাকবে, সামনের লোকটাকে তুমি কঠিন পরিশ্রম দিচ্ছ, তাতে দেখে ওই লোকটা ভয় পেয়ে যাবে, সেই অনুযায়ী তখনই তোমাকে বলে দেবে গরম বিয়ার মানে কি হয়, সেটার কথাটা বলে দেওয়া হয়, সেটা ভয় পেয়ে তখনই তুমি অ্যামাউন্ট বলে দেবে। মোবাইল রাখার যে মানে আমি যত শুনেছিলাম তার মানে কিছুই প্রায় দেখাতে পারিনি সিনেমার ভেতরে। শোনা যায় যে ওই যে আমাদের আলিপুরের যে জেল আছে তো এবং প্রেসিডেন্সিতে ওই বাইরের রাস্তার থেকে যে বল আছে, বলটা রাবারের বলটাকে কেটে তার ভেতরে মোবাইল ঢুকিয়ে বলটা ওপর থেকে ছুঁড়ে দেওয়া হয়, এই বাগানে পড়ে গেল, কখন কোনো সময় গিয়ে বলটা কুড়িয়ে নেয়, ওখান থেকে মোবাইল চলে যায়। তারপরে বুট আছে, তো শোনা যায় আর কি, আমি জানি না সত্যি, কারারক্ষীদের বুটের ভেতরে মোবাইল এবং সিম কার্ড যায়, রুটির ভেতরে যায়, কলার ভেতরে যায়। এই মানে অভিনব পদ্ধতি, মানে এই পদ্ধতিগুলো কিন্তু মানে এটা নিয়ে আরেকটা ফিল্ম হতে পারে। একদমই তাই। মানে ওই যে মানে বিখ্যাত সিরিয়াল আছে যেটা প্রিজন ব্রেক, মানে ওরা বলে যে মানে তুমি একটাকে আটকাচ্ছ, আবার অন্য পথ বেরিয়ে যাচ্ছে। এবং আমি তোমায় বলছি যেটা সব থেকে বড় জিনিস, যে এই পুরো র্যাকেটটার ভেতরে কিন্তু সবাই ইনভলভড, প্রত্যেকটা লোক ইনভলভ, এবং প্রত্যেকটা লোকের কিন্তু শেয়ার আছে, ইচ অ্যান্ড এভরি পার্সন। এবং মানে এটা না হলে কিন্তু সম্ভব নয়। এবং ওই যেটা জয়ন্ত বলছিল, মানে এরা চায় এই ঘটনাটা। দেখুন, একটা ঘটনা মানে প্র্যাকটিক্যাল ঘটনা আপনাকে বলছি। তখন আমি সার্ভিসে, তো এই জুট
জুট প্রায় 5-6টা জুট মিলের মালিক তারা। এই জুট মিলের অনেক ব্যাপার আছে, ধরুন একজন মালিক কিন্তু চালাচ্ছে আর একজন, এরকম একজন অবাঙালি ব্যবসায়ী, তিনি এই টাকা তছরূপের জন্য অ্যারেস্ট হলো। এবার আমাদের এক বন্ধুর বাড়িতে অফিস ফেরত কখনো কখনো আমরা গল্প করতে যেতাম, তো ও আমাকে বলছে, আমরা জানি উনি জেলে, আমাকে বলছে কথা বলবেন সমীর দা। আমি কথা বলবো মানে জেলের মধ্যে আছে, বলে কে বলছে, বলুন বলুন না কথা বলবেন। বলছে জেলেই আছে কিন্তু সেলে নেই। আমি তার মানে, বলছে আপনি কথা বলবেন কিনা বলুন। আমি হ্যাঁ বলবো। বলে আমি বললাম তিনি একজন জেলারের কোয়ার্টার্সে ছিলেন, নট ইন দ্য সেল। তো এই যে কথাটা আপনি বললেন যে অনেক গল্প না, এরকম অনেক সত্যি, সেই গল্প হলেও সত্যি হয় না, সে গল্প হলেও সত্যি, এরকম ঘটনা ঘটে। একটা খুব মজার জিনিস, মানে এটা অসামান্য, আমার মনে হয় মানে দুর্ধর্ষ, সেটা হচ্ছে একজনের হোয়াটসঅ্যাপ আমি দেখেছিলাম। তো সেই হোয়াটসঅ্যাপে লেখা ছিল, জয়ন্ত একজনের হোয়াটসঅ্যাপ স্টেটাস হচ্ছে ভাই লোক मैं 6:30 बजे के बाद अवेलेबल हूँ। 6:30 बजे के पहले तो জেলের বাইরে থাকছি, তো সেলের ভেতরে তো 6:30টার পর থেকে, মানে 6:30 बजे के बाद मैं अवेलेबल। তবে একটা জিনিস যে আজকাল কিন্তু পরিবারের সঙ্গে এবং আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য অনেক জেলের ভিতরেই টেলিফোন বুথের ব্যবস্থা আছে, কিন্তু আমরা আলোচনা করছি যে এই অপরাধ জগৎটাকে অপারেট করা নিয়ে। এখানে আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করব যে আমার এক বন্ধু, ওই একটা বধূ নির্যাতনের অভিযোগে ওকে জেলে যেতে হয়েছিল। তো ও আমাকে বলেছিল যে জেলের মধ্যে, আমি তার নাম বলছি না, একজন নামী অপরাধী, আমি নামই বললাম, সুনাম বা দুর্নাম যাই হোক, নামী অপরাধী আছেন, তিনি অন্য কারো জন্য জেলে এসে পড়েন। এইবারে হঠাৎ একদিন রাত্রিবেলায় তিনি বিরিয়ানি, আমার বন্ধু বিরিয়ানি পেল, সঙ্গে মদ এবং সারা রাত ভিডিও দেখা। তো এটা কি করে সম্ভব, কেন হচ্ছে? তো ও বলল যে ওর বিরোধী পক্ষ সে ধরা পড়েছে এবং সে অমুক জেলে গেছে, সেই আনন্দে আজকে জেলের ভিতরে সেলিব্রেশন হচ্ছে। জেলের ফোন যেটা, সেটা তো অবভিয়াসলি একদম তার একদম প্রপার নথিভুক্তকরণ হবে, মানে তাতে জেলের ওখানকার জেল কর্মীদের, কারারক্ষীদেরই প্রয়োজন মেটে না। তো মানে আমি বলছি যে যারা অভিযুক্তের কথা বলছো, এক একজন এমন অভিযুক্ত বা অপরাধী জেলের ভেতরে থাকেন যারা মোবাইল ব্যবহার করছে জানা সত্ত্বেও কারারক্ষীদের বুকের পাটা হয় না যে সেই মোবাইল সিজ করবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। একদম জানো, এই কথা আমি দ্রুত একবার দেখাবো। আফতাব আনসারী, যার সেল থেকে একাধিকবার মোবাইল পাওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে ওই ভেতর থেকে সাম্রাজ্য নিয়ন্ত্রণে। দেখুন, খর্দায় ব্যবসায়ী গুলিবিদ্ধ, নাম জড়ালো জেলবন্দি দুষ্কৃতীর, অভিযোগ গরাদের পেছনে বসেই হুমকি, হামলার ছক। তবে জেল থেকে কলকাঠি নাড়ার এই অভিযোগ রাজ্যে নতুন কিছু নয়। খুনের চেষ্টা থেকে অপহরণ, হুমকি, তোলাবাজি, কি নেই সেই তালিকায়? জেলে বসে ছক কষে পান্ডা, সেই মতো কাজ সারে বাইরে থাকা সাঙ্গপাঙ্গরা। এভাবেই দিনের পর দিন ঘুরে চলেছে অন্ধকার জগতের চাকা, ঠিক যেমনটা হয় 2014 সালে নিউ আলিপুরের বাসিন্দা এক তথ্য প্রযুক্তি কর্মী অপহরণের ক্ষেত্রে। পুলিশের দাবি, সংশোধনাগারে বসেই ওই কর্মীর ফোন নম্বর জোগাড় করে আলিপুর জেলের এক বন্দী, ফোন করে এক জায়গায় ডেকে পাঠিয়ে নিজের সাগরেদদের দিয়ে অপহরণ করায়। নিখুঁত এই অপহরণের ছক হতভম্ব করে দেয় গোয়েন্দাদেরও। শুধু কি তাই, জেলে বসে খোদ জেল সুপারকে হুমকি দেওয়ার অভিযোগেরও সাক্ষী থেকেছে আলিপুর সংশোধনাগার। সুপার থেকে ব্যবসায়ী, বারবার হুমকি এসেছে গারদের ওপার থেকে। 2011 সালে জেলবন্দি এক দুষ্কৃতীর বিরুদ্ধে তাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ করেন করেয়া এলাকার এক ব্যবসায়ী। শুধু হুমকি তোলাবাজি নয়, গারদের পেছনে বসে তো ফোনে প্রেমালাপও চলে, যে ঘটনা সামনে আসে 2015 সালে। এক রহস্য মৃত্যু তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল আলিপুর জেলে বন্দি মেহতাবের। ফোনে নিয়মিত চলত প্রেমালাপ। তবে অপরাধ হোক বা প্রেম, সংশোধনাগারে থেকে যোগাযোগের সবথেকে বড় মাধ্যম অবশ্যই মোবাইল ফোন। বিধি নিষেধের বজ্র আটুনি সত্ত্বেও গারদের পেছনে যার কোনো অভাব নেই। আর সে কারণে কখনো মার্কিন কনসুলেটে হামলা চালানো সাজাপ্রাপ্ত জঙ্গি আফতাব আনসারির সেলে মোবাইল পৌঁছানোর অভিযোগ ওঠে, তো কখনো অভিযোগ ওঠে তৃণমূল নেতা শম্ভুনাথ কাউয়ের সেলে মোবাইল ফোন মেলার। সম্প্রতি বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তো 12টি মোবাইল ফোন উদ্ধারও করেছে পুলিশ, জ্যামার থেকে তল্লাশি। সংশোধনাগারে মোবাইল ফোনের প্রবেশ রুখতে নানা কৌশল নিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু ফল যে মেলেনি তা বলাই বাহুল্য। ওয়াকিবহাল মহলের দাবি, দীর্ঘদিন ধরে জেলে থাকা বন্দীদের সঙ্গে কারারক্ষীদের একাংশের আঁতাতের ফলেই চোরাগোপ্তা পথে মোবাইল ফোনের প্রবেশ রোখা যাচ্ছে না। অপরাধীদের গারদের পেছনে রেখেও রোখা যাচ্ছে না অপরাধ। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। শিবু, জেলের প্রেমটা কিন্তু একটা সিরিয়াস ছবির বিষয় হতে পারে। একদম 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 সিরিয়াসলি, মানে এত অভূতপূর্ব ওদের সিস্টেম রয়েছে। এবং সবথেকে মজার জিনিস হচ্ছে যে যখনই আমাদের এই মুক্তধারা শেষ হয়ে গেছিল, মজার জিনিস হলো যে নাইজেলের জীবন নিয়ে গল্প হয়েছে।
তো তার কিছুদিন বাদই যেটা হচ্ছে যে এগুলো মজার জিনিস শেয়ার করা, সেটা হচ্ছে আমার কাছে ফোন এলো এবং আমার কাছে বেশ কিছু অপরাধী তারা দেখা করতে চাইলো যে আমার জীবন নিয়ে কেন সিনেমা করছেন না, আমিও সব কিছু বলবো, আমিও আমার জীবনটাও মানে কেন আমার জীবনটা নয় আর কি। মানে এরকম অনেকে কিন্তু আমাকে তাদের জীবনের, এবং আমি তোমায় বলছি জয়ন্ত জানে খুব ভালো করে যে এরকম বেশ কিছু দু একজনের অপরাধী বলতে পারি আমি, তাদের জীবনের সব কথা তারা বলেছে, অকপটে বলে দিয়েছে আমি এই করেছি এই করেছি, এবং তারা চায় এই কথাগুলো মানে প্রকাশ্যে আসুক। এটা বাংলায় আসে না, কিন্তু আমি শুনেছি অন্য ভাষায়, কিন্তু হিন্দিতে অপরাধ জগতের টাকা আছে, তাদের জীবন শোনা যায় যে কোম্পানি রিলিজ হওয়ার পর বহু ডিরেক্টরের কাছে রীতিমতো তোমার মতো মানে ভদ্র অনুরোধ নয়, একেবারে হুমকি ফোন এসেছে যে আমার জীবন নিয়ে করতে হবে, পয়সা তো আমরা দেব, কোনো অসুবিধা নেই। সমিতদার কাছে উইথ এ সিরিয়াস নোট, সমিতদা আমরা শুনেছি যে জ্যামাল লাগানো হচ্ছে, এই করাপশনের যে র্যাকেট, এই র্যাকেটটা অন্তত ভাঙা না হোক, কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে বারবার। আপনার কর্মজীবন থেকে শুরু করে এই 2016 অবধি এই মানে সংস্কার ব্যর্থ হচ্ছে কেন? দেখো মানে সংশোধনাগারের সংশোধন হচ্ছে না কেন? জয়ন্ত এবং দেবপ্রসাদ বললেন, দেখো এটা একটা সিস্টেম, এই সিস্টেমটা এখন পাল্টেছে, যেহেতু মোবাইল ফোন এসছে, বিভিন্ন অ্যাডভান্স হয়ে গেছে অনেক কিছু। অতীতে কিরকম, অতীত থেকে কিন্তু আমি তোমার কাছে আসছি, অতীতে ছিল জেলের যারা, তখন তো এত ধরো পয়সা করি, এত লোভ, এত তোলাবাজি এগুলো ছিল না, কিন্তু ছিল, সেটা অন্য একটা সমীকরণে ছিল। তখন কি হতো, জেলের এই যে যারা কর্মী আর কি, জেলের যারা সিপাই বলা হয় বা ওয়ার্ডার বলা হয়, তাদের মাধ্যমে এই খবরগুলো, এই থ্রেটনিংগুলো যেত, নয় একটা ছোট্ট চিরকুট, বুঝতে পেরেছো, নয় তারা গিয়ে বলতো যে অমুক লোক আপনাকে এই খবরটা পাঠিয়েছে। এবার এখানে একটা অ্যাডভান্টেজ ছিল এই যে এখন তুমি মোবাইলতে যেমন ট্র্যাক করে জানতে পারবে কে করেছে, কে তার মালিক, তখন এই চিরকুটে বা ভারবালি যখন যেত তখন কিন্তু এটা হতো না। যেমন আমরা দেখেছি বহু এরকম লোক আছেন, আবার অনেক সময় লয়ার, ধরো ডিফেন্স লয়ার যাচ্ছে, তার থ্রু দিয়ে এই খবরগুলো পাঠানো হচ্ছে, কিন্তু তারা কিন্তু এ গ্রেড লয়ার নয়, আমি একটা গ্রেড এ করে দিচ্ছি তোমাকে, তাদের কাজটাই হচ্ছে যে এই টাকাটা পেলে তার একটা শেয়ার আসবে। আর সব থেকে বড় খারাপ জায়গাটা হচ্ছে জেলের ভেতরে, জেলের ভেতরের যারা কর্মী আছেন তারাই কিন্তু এগুলোকে ফ্লিউরিশ করছেন। তোমাকে একটু আগে একটা ঘটনা আমি বললাম, এবার এই জেলের লোকরা এই টাকাটা কিন্তু শুধু যে নিচু তলার কর্মীরা যাদের কাছে তা না, এটা কিন্তু ভাগ আস্তে আস্তে চলে যায় সব জায়গায়, সব স্তরে শেয়ারটা। এবার তুমি যদি এটাকে খুব কঠোরভাবে দমন করতে চাও, তাহলে কিন্তু ওয়ান ফাইন মর্নিং তুমি বদলি হয়ে যাবে, কেন? এই যে কারারক্ষী সমিতির বিভিন্ন আছে তো, এই পার্টি ও পার্টি ইত্যাদি, এবার যারা যেরকম ক্ষমতাশালী তারা যেভাবে ওই নিয়মটাকে চালাবে, জেলের ভেতরের নিয়মটাকে চালাবে, তোমাকে কিন্তু সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। যদি তুমি না চলো তাহলে কিন্তু তুমি একদম অবধারিত কোনো না কোনো একটা ইস্যু নিয়ে তোমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হবে। এই কারণে এখন তো সর্বত্রই তাই হচ্ছে, এই কারণে এখন এই কারারক্ষীদের মধ্যে যারা এর সঙ্গে আসে তাদের আবার ইনফ্লুয়েন্সও আছে। এবার ধরো তুমি যাদের কথা বলছো, যারা আজকে ভেতরে আছেন, এই যে অমিত বলে যে ছেলেটির কথা আমরা বলছি, তুমি যদি তদন্ত করো দেখবে তার মাথায় কিন্তু কোনো না কোনো ছাতা একটা পাবে, তুমি একাধিক বা এক ছাতা পাবে, যার ফলে হচ্ছে এই তারা কিন্তু আবার তাদের টিকিটা তো আস্তে আস্তে তো অনেক জায়গায় একটা চেন যেমন হয়, সেটা তো অনেকতে যায়, একটা শুধু এস দিয়া তাকে গাঁথা হয়। তো এইভাবে তুমি যখন গিয়ে ওই জায়গাটায় পৌঁছচ্ছ, তখন সে আবার ব্যাক করে বলছে সুপারকে কাউকে দিয়ে যে তুমি যদি এই জায়গায় থাকতে চাও বাবা, তুমি আর এই নিয়ে ঘাটাঘাটি করো না, যেরকম সেটা এতটাই উঁচুতে। সবথেকে বড় কারণ হচ্ছে সবথেকে বড় কারণটা হচ্ছে যে এখানে কিন্তু সম্পূর্ণটাই আর্থিক সুবিধাবাদ, আর্থিক সুবিধা, এবং আমি অনেক বেশি বড়লোক হব, গাড়ি বাড়ি করবো, ভবিষ্যৎ গোছাবো, এটাই কিন্তু মূল দর্শন। তবে আজকে যেটা দেখা যাচ্ছে, যেটা আমরা সাধারণ মানুষ দেখছি, সেটা কিন্তু হিমশৈলের চূড়া মাত্র, অর্থাৎ এটার মধ্যে এত কিছু অভিনবত্ব নেই যেটা আজকে আমরা দেখছি। আর একটা কথা, আপনারা বলছেন যে অমিত বলে কেউ ফোন করেছিল, সত্যি সত্যি যারা ফোন করে তারা কিন্তু নিজেদের নাম এভাবে ডিসক্লোজ করে না। এটাও আমার একটা সন্দেহ আছে যে সত্যি সত্যি অমিত বলে কেউই ফোন করেছিল কিনা, অথবা অমিতেরই কোনো বিরোধী পক্ষ হয়তো অমিতের নামটা ব্যবহার করেছে এখানে। তবে এটা ঠিক যে যা আমরা দেখছি তা হিমশৈলের চূড়া মাত্র, এবং এর আরো কত কি ঘটনা ঘটছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। সবটুকুই কিন্তু একটা কর্পোরেট জগৎকে
পরিচালনা করতে সারা পৃথিবী জুড়ে যা নেটওয়ার্ক হতে পারে, যতটুকু প্রয়োজন ততটুকুই তারা করছেন। একদম। আমি একটা জিনিস পরিষ্কার বুঝলাম শিবু, সেটা হচ্ছে সংশোধনাগারের প্রাক্তন আর বর্তমান একই, যার ফলে একটা দুর্ধর্ষ দর্শকরা নিশ্চয়ই ফিল্ম এক্সপেক্ট করতে পারে তোমার থেকে। মানে মুক্তধারায় সীমিত ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তুমি যে ম্যাজিকটা দেখিয়েছিলে, নিঃসন্দেহে এখানে চলচ্চিত্রকারের নজর পড়বে আমরা আশা করতে পারি। না, ডেফিনেটলি। মানে আমরা যা দেখেছি, যা শুনেছিলাম, রোমহর্ষক গল্প এক একটা, তো সেটার প্রায় মানে যেরকম উনি বলছিলেন আর কি, জয়ন্তর কথা দিয়ে বলছি, পুরো জেলটাই কিন্তু ওই কর্পোরেট স্ট্রাকচার। মানে আমাদের সিনেমাতেও ছিল জেল ইউনিয়ন বা জেলের ওই সমিতি, তারাই কিন্তু কন্ট্রোল করে কোন কয়েদি কোন সংশোধনাগারে থাকবে, কোথায় থাকবে, কোন সেলে থাকবে, ইচ এন্ড এভরিথিং। আবার সেলেও থাকে না অনেকে। এক্স্যাক্টলি। আবার এটাও রয়েছে যে কোন সংশোধনাগারের যে কোন কয়েদি বা যিনি সংশোধনাগারে যিনি রয়েছেন আর কি, তিনি কোথায় চাকরি করবেন জেলের ভেতরে, সে কোন কাজটা করবে, সেটাও কিন্তু নির্ভর করে তাদের সুপারিশে। এবং সব থেকে এটা শোনা কথা আমার কাছে, জানি না সত্যি কিনা, যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ওদের রান্নার জায়গায় কাজ করে, বিকজ সেটা হচ্ছে সব থেকে মানে সব থেকে পাওয়ার সেন্টার, এবং এখান থেকে তো সব থেকে বেশি মানি ফ্লো করে। একদম। আমি একটা কথা বলে, আমার একজন দুজনকে আমি খালাস করেছিলাম প্রায় 12-14 বছর বাদে। আমি ভেবেছিলাম তারা বাইরে বেরিয়ে খুব আনন্দ পাবে, তা আমাকে বাইরে বেরিয়ে তারা বললো, দাদা আপনি কেন আমাকে এখন বের করলেন? আমি বললাম, কেন, তুমি খুশি হওনি? বলে সবে আমি যেটা বললাম, রান্নাঘরটা লিজ নিচ্ছিলাম, রান্নাঘর লিজ নিলে জানেন বছরে কত ইনকাম হয়, আপনাকে এই সময় আমায় বের করতে হলো। জাস্ট একটা ঘটনা বলে আমি নাম বলবো না, পশ্চিমবাংলা একজন খুব বড় মানে নামকরা ক্রিমিনাল, তার সাজা হয়েছিল, এখন সে সাজাটাকে ইভেট করে বেলে বেরিয়ে সাজাটাকে ইভেট করে আছে, ভারতবর্ষেই আছে, আমি নাম বলছি না। এই যে তোমরা যেটা বলছো না কোথায় কাজকর্ম হবে, আবার শুধু টাকা দিয়ে কোনো কাজও তারা না করে, এরকম আসামি। একদম। আমাদের সময় একেবারে শেষ। কিছুক্ষণ আগে সমীর দাই বলছিলেন ইনফ্লুয়েন্সের কথা। অভিজ্ঞতা বলছে যে তত শক্তিশালী জেলের ভেতর, সংশোধনাগারের ভেতর তিনি, যার রাজনৈতিক যোগাযোগ আছে। শুধু এ রাজ্যে নয়, গোটা ভারত জুড়ে নানা রাজ্যে এই একই ক্ষমতার সমীকরণ দেখতে পাই আমরা। দেখুন, নামে সংশোধনাগার, আর সেখানেই কিনা বোনা হচ্ছে নিত্য নতুন অপরাধের জাল। জেলবন্দি মাস্টারমাইন্ডের হাতে রিমোট, আর দিকে দিকে ঘুরে কাজ হাসিল করে বেড়াচ্ছে তার শাগরেদরা। অপরাধের শাস্তি পেয়ে সংশোধনাগার, কিন্তু সাজা তো দূরস্থ, বাহুবলীদের জন্য তো তার আরেক নাম আরামকক্ষ। শর্ত একটাই, মাথায় থাকতে হবে রাজনৈতিক প্রভুর হাত, তাহলেই মুশকিল আসান। মোবাইল ফোন থেকে আগ্নেয়াস্ত্র, পছন্দের সুগন্ধি থেকে অত্যাধুনিক মাল্টিজিন, ভাইয়ের তলব পেলেই সামান হাজির, যে ছবি ধরা পড়েছে সেলুলয়েডেও। চালু রাখো, আতে হ্যায় হাম। শুধু কি তাই, ভাইয়ের মর্জি হলে তো টুক করে জেল থেকে বেরিয়ে জরুরি কাজও সেরে আসা যায়। वापस आने में कितना टाइम लगेगा जय भाई? लौट आए तो 3-4 घंटे में आ जाएंगे। सर हम लोग अस्पताल में इंतजार कर रहे हैं आपका। অনেকে বলে থাকেন ছবিতে একটু আধটু বাড়িয়ে দেখানো হয় হয়তো, কিন্তু আপনি যদি প্রভাবশালী হন তাহলে সংশোধনাগারেও দিব্য স্বাচ্ছন্দ্যের জীবন কাটানো যেতেই পারে। মুহূর্তে ফরমায়েশ পূরণ। অভিযোগ, গারদে বসেই নেশা, গারদের পেছনে বসেই চালানো যায় পেশা। বিহারের অনন্ত কুমার সিংহ হোক কিংবা উত্তরপ্রদেশের মৌয়ের কল্পনাথ রায়, এদের মতো নেতারা তো সংশোধনাগারের বাইরে পা না রেখেও ভোটে জিতে দেখিয়েছেন। এমনই তাদের দাপট। বহুবার গরাদের পেছন থেকেই অপরাধ চক্র নিয়ন্ত্রণের অভিযোগ পর্যন্ত উঠেছে। যেমন সম্প্রতি বিহারের সিওয়ানে সাংবাদিক রাজদেব রঞ্জন খুনের ঘটনায় ষড়যন্ত্রের শিকড় গিয়ে পৌঁছয় জেলবন্দি বাহুবলী আরজেডি নেতা সাহাবুদ্দিনের দোরগোড়ায়। অভিযোগ ওঠে, সাংবাদিককে বাগে আনতে না পেরে সংশোধনাগারে বসেই তাকে সরিয়ে দেওয়ার ছক কষেন প্রাক্তন এই বাহুবলী সাংসদ। এ তো গেল খুন করানোর অভিযোগ, আর সংশোধনাগারে বসে ফোনে হুমকি ধমকি তোলাবাজি তো লেগেই রয়েছে। গত বছর অভিযোগ ওঠে, তিহার থেকে ফোন করে দিল্লি এবং মুম্বাইয়ের জমি বাড়ির ব্যবসায়ীদের কাছে তোলা চাইছে কুখ্যাত দুষ্কৃতী অমিত শুক্ল। আবার যে সাহাবুদ্দিনের বিরুদ্ধে সংশোধনাগারে বসে অপরাধকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, লালু প্রসাদের দলের সেই নেতার কাছেই নাকি সম্প্রতি 10 লক্ষ টাকা তোলা দাবি করে তারই এক সহবন্দী। বিহার হোক বা তিহার, ছবিটা একই। আর তাই রাজনীতিক হোক বা দুষ্কৃতী, গরাদের পেছনে ভয় নাই। এবিপি আনন্দ।
নিবেদন করছে ডালমিয়া ডিএসপি সিমেন্ট, ঢালাই এক্সপার্ট। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল।